মাধ্যমিকের রেজাল্ট 2 তারিখে বেরিয়েছে, আর আমরা প্রত্যেকেই জানি যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে ঈশানী আর পশ্চিমবঙ্গের তৃতীয়। তো ঈশানী কিভাবে মাধ্যমিকের প্রিপারেশন নিয়েছিল, আগামী দিনেই বা ও কী করতে চায়, আজ কিন্তু আমরা ওর থেকে জেনে নেব। কিন্তু এই পড়ার পাশাপাশি ও কিন্তু ওর অন্য হবিগুলো ছাড়েনি। যেমন ও ভালোবাসতো আর্ট অ্যান্ড ক্রাফট করতে, আর সাইক্লিংটা ওর পছন্দ। তো সেগুলো পার্সু করতে করতে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, কিভাবে বা এক একটা সাবজেক্টকে ও ট্যাকল করেছিল, এই সব নিয়ে কিন্তু ঈশানী আমাদের বিস্তারে জানাবে। প্রথমে যেটা জানতে চাইবো যে আজ এত ভালো রেজাল্ট হয়েছে, 9 লক্ষ লোকের মধ্যে তুমি থার্ড হয়েছো, তো এই পুরো ব্যাপারটা সামওয়্যার কোথাও একটি খুব ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে? আমি চেষ্টা করছি যাতে ওভারওয়েলম না হয়ে যায়। বেশ, সেটার কারণ কি? তাহলে পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে একটু প্রেসারের সৃষ্টি হতে পারে। রাইট। আমি যতটা সম্ভব মানে নিজেকে সংযত রাখার চেষ্টা করছি। এমনি জেনারেলি যেটা দেখা যায় যে ক্লাস 10-এ যারা ওঠে তারা যদি একটু ভালো পড়াশোনা হয়, তারা একটা সময়ের মধ্যে তাদের সিলেবাসটা শেষ করে দেয় এবং তারপর তারা হয়তো সেটা প্র্যাকটিস করা বা রিভিশন করা সেরকম করে। তো আইডিয়ালি তোমার কি মনে হয় কোন সময়ের মধ্যে পুরো কারিকুলামটা শেষ করে নেওয়া উচিত? টেস্টের মোটামুটি 1-2 মাস আগে করলে ভালো হয়। মানে খুব তাড়াতাড়ি যে সিলেবাস শেষ করে কিছু হবে আমার মনে হয় না, কারণ কিছুটা পড়লো সেটার সঙ্গে যেন তারা ভালোভাবে রিভাইজ করতে পারে আর কি, প্র্যাকটিস করতে পারে। ওকে, তাড়াতাড়ি সিলেবাস শেষ করে দিয়ে আমার মনে হয় না খুব একটা কিছু ভালো হবে। সিলেবাস যেমন চলছে চলুক, কিন্তু যেন প্র্যাকটিসটা ভালো থাকে, রিভাইজও যেন ভালো হয়। খুঁটিয়ে পড়ার অভ্যাসটা করেছিলাম, আর কোথাও কোনো কিছু ধরুন যেগুলো ছেলেরা সচরাচর পড়ে না সেই জিনিসগুলো ওর সামনে তুলে ধরেছিলাম, যে এক্সট্রা নম্বর পেতে গেলে যে এইভাবে পড়তে হয় তার গাইডলাইনটা দেখিয়ে দিয়েছিলাম। আমি বলবো এই ভবিষ্যৎ প্রজন্মকে, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীরা যারা এখন এইভাবে এগিয়ে যাচ্ছে, তারা মানে আমার এই মেয়েকে দেখে আরও যেন উদ্বুদ্ধ হয় এবং তার মানে কীভাবে পড়াশোনাটা করেছে সেই তো বিভিন্ন রকমের তথ্য পাচ্ছে, পরিপ্রেক্ষিতে তারাও যেন খুব বেশি করে এরকম মানে হার্ড ওয়ার্ক করে এবং তার সঙ্গে তার বাবা মায়ের মানে সাহায্য নিয়ে, শিক্ষক মহাশয়দের সাহায্য নিয়ে সে যেন এগিয়ে যায়, এইটুকুই। ধরো তুমি তো অনেক কটা বিষয়ে 100 পেয়েছো, ঠিক আছে, এবং সেগুলো সায়েন্স আর আর্টসের পেপার মিলিয়ে। তো কেউ যদি ধরো আগামী দিনে কেউ ধরো 90-র উপরেও পেতে চায়, 100 পাওয়াটা তো দ্যাট ইজ দ্য আলটিমেট নাম্বার, যে টোটাল ফিগারটা পাওয়া। আর যদি ধরো কেউ 90-ও পেতে চায়, 90-এর উপরেও পেতে চায়, তার পড়াশোনার প্রতি এক একটা সাবজেক্টকে কিভাবে দেখা উচিত, বা যদি তুমি বলো 3টে গুরুত্বপূর্ণ জিনিস যেটা করা উচিত পড়াশোনার ক্ষেত্রে যে 90-র উপরে পাওয়ার জন্য? আর্টসের ক্ষেত্রে লেখার একটা টেকনিক থাকে, সায়েন্সের ক্ষেত্রে লেখার একটা টেকনিক থাকে। আর্টসে যখন সাহিত্য, বাংলা বা ইংলিশের ক্ষেত্রে, তখন দেখতে হবে যেন লেখার মধ্যে একটু নিজস্বতা থাকে আর কি, মানে লেখাটা পড়লে যেন স্যারেরা খুব খুশি হন, এই ধরনের। যখন সায়েন্সে লিখতে হবে তখন যেন বাড়তে কিছু না লেখে, কারণ কোনো কিছুর জন্য যতটুকু ব্যাখ্যা দরকার ততটুকু ব্যাখ্যাই যেমন লেখে। আর ভূগোলের ক্ষেত্রেও তাই, ভূগোলের ক্ষেত্রে যতটুকু ব্যাখ্যা লিখতে হবে, তারই মধ্যে চেষ্টা করতে হবে যেন কিছু মৌলিকতা আসে। সময়টা কিভাবে অ্যালোকেট করেছিলে, পড়াশোনার সময়টা? প্রত্যেকটা সাবজেক্টই কম বেশি হয়েছিল, যেটা বেশি ভালো লাগে সেটাকে বেশি ওয়েটেজ দিয়েছিলে টাইমটা? না, সেটা নয়, যেটা কঠিন লাগতো সেটাকে আমি টাইম দিয়েছিলাম। কঠিন বলতে কোনো টপিক না কোনো সাবজেক্ট? একটা সাবজেক্ট খুবই কঠিন লাগতো। আচ্ছা, সেটা কোনটা? ইতিহাস। আমার ইতিহাস খুবই কঠিন লাগতো। এই যে ভয় বা ভীতি যেটা বলছো, এবং যারা ধরো দেখছে তারা মূলত ধরো বা হয় 26-এ দেবে বা 27-এ দেবে, তো তাদেরকে যদি তুমি বলতে চাও যে এই ভয় ভীতি কাটানোর জন্য শুধু এমসিকিউ পার্টটা, যেটা তুমি যেমন বললে একটু অন্যভাবে আসছে, তার জন্য তারা কি করতে পারে এমসিকিউটাকে ঠিক করার জন্য? তাদের বিভিন্ন অথরের টেক্সট বই ফলো করতে হবে, পাশাপাশি বিভিন্ন রেফারেন্স বুকেরও কোশ্চেন থাকে, সেগুলো আমার মনে হয় টেক্সট বইটাকে যেন ভালো করে পড়ে, তাহলে অনেক কোশ্চেন তারা ক্লিয়ার মানে পেরে যাবে। এটা করেই মানে ইতিহাসে ভালো নম্বর পেয়েছি। বেশ, আরেকটা জিনিস শুধু যেটা আমি জিজ্ঞেস করতে চাইবো, যে অনেকেই ধরো এই এমসিকিউ পার্টটা বলো বা এমনি ওভারঅল কিছু প্র্যাকটিস করার জন্য মেবি কোয়েশ্চেন পেপার বা অন্য কিছু বা কোয়েশ্চেন ব্যাংক এগুলো হেল্প নেয়, তো সেটাকেই কোথাও এই এমসিকিউর ধরো টোটাল যে মানে ব্রেডথ অফ নলেজ, মানে কতগুলো জানা রয়েছে, সেটা কোথাও বাড়াতে হেল্প করে এমসিকিউ পার্টটা? যত বেশি বড়, আমার মনে হয় শুধু এমসিকিউ শর্ট কোশ্চেন প্র্যাকটিস করার থেকে কোনো কিছু সম্পর্কে ডিটেলসে পড়ে নিলে শর্ট কোশ্চেন বেশি মনে থাকে।
ওকে, মানে অনেকটা তথ্য যদি জেনে নেয়, শর্ট কোশ্চেন মনে রাখতে বেশি সুবিধা হয়। কোশ্চেন অ্যান্সার করার থেকে যারা ডিটেলসে পড়ে নেয়, তাহলে কিন্তু বেশি একটা ছবির মতো, একটা গল্পের মতো মাথাতে চলে আসে, তাহলে বেশি ভালো তাদের শর্ট কোশ্চেন করতে সুবিধা হবে। বেশ। তো এই টোটাল পড়াশোনার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সেলফ স্টাডি, তাই তো? তো তুমি নিজের সময়টা কতটা সময়ে রোজ বা সপ্তাহে যেভাবে তুমি বলতে চাও যে সেলফ স্টাডির জন্য কতটা অ্যালোকেট করো? টিউশন করে আসার পর সেই পড়াগুলো রিভাইজ করার পর যতটা সময় পাওয়া যায়, মানে বেশি রাত জেগেও নয়, কারণ তাহলে যদি ঘুমটা ঠিকঠাক না হয় তাহলে পড়া মনে থাকে না। তো চেষ্টা করতাম যে 7 ঘন্টা যেন ঘুম হয়, তো সেভাবে টাইম ম্যানেজ করে নিতাম যে মোটামুটি চেষ্টা করতাম 2-3 ঘন্টা যেন সেলফ স্টাডির সময় থাকে আমার কাছে। ওকে, টাইম ম্যানেজমেন্টের যে কথাটা বলছো, আই থিঙ্ক টাইম ম্যানেজমেন্টটা তো খুব ইম্পর্টেন্ট পুরো পরীক্ষাটার জন্য। যেমন আমাদের সময়ের মধ্যে পেপারটা শেষ করতে হয়, তো টাইম ম্যানেজমেন্টের জন্য এটার সঙ্গে ধরো লার্নিং বলতে পারো, বা যদি এটা মেনটেন করার জন্য, সেটার জন্য কি করা যেতে পারে? এর জন্য প্রথমেই পরীক্ষা দিতে হবে, কারণ সবারই টাইম ম্যানেজমেন্ট সমান নয়। আমি যেভাবে লিখবো অন্যজনের লেখার টাইমিং আলাদা হবে, তো তাকে মক টেস্ট দিতে হবে বিভিন্ন। পরীক্ষা দিয়ে তাকে বুঝতে হবে যে আমার কত দাগের কোশ্চেনে কতটা সময় লাগছে। এভাবে করতে করতে তার আমনামনি তার নিজের মধ্যে একটা টাইম ম্যানেজমেন্ট স্কিল চলে আসবে, এটা আমার মনে হয়। আচ্ছা, মক টেস্ট মানে ধরো যেইটুকু হলো, ধরো যা হয়ে যাচ্ছে টেস্টের পরে, আগে বা পরে না আগে এই টেস্টটা দেবে, টেস্টের পরে না আগে মক টেস্ট হলো? মক টেস্ট আমি টেস্টের পরে দিয়েছিলাম, কেউ চাইলে টেস্টের আগেও দিতে পারে। মানে যেগুলো ধরো বিভিন্ন সংস্থা যেগুলো অফলাইনে মক টেস্ট গুলো, সেগুলোর কথাই বলছো। এবং সেটা কোথাও গিয়ে মানে তোমার টোটাল টাইম ম্যানেজমেন্টে বিভৎসভাবে হেল্প করে, তাই তো? খুব হেল্প করেছে আমাকে। বেশ। আরেকটা বিষয় যেটা নিয়ে কথা বলবো, ধরো সায়েন্সের বিষয়গুলো, যেগুলো ধরো আজকে কোনো ল্যাঙ্গুয়েজ যখন কেউ পড়ছে, বা ধরো হিস্ট্রি বা জিওগ্রাফি, সেটা তো একটা ফিক্সড, একটা কিছুটা জায়গায় কিছুটা যদি নিজের থেকে লেখা যায়, বা কিছু গল্প রয়েছে সেটা থেকে লেখা হচ্ছে। বা ধরো সায়েন্স যখন বা সে নিয়ে পড়ছে, টোটালি ড্রিভেন বাই ফ্যাক্টস আর কনসেপ্টস। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কেউ যদি তাতে ভালো কিছু করতে চায়, তো সেটাকে সে কিভাবে ট্যাকেল করা উচিত সায়েন্সের সাবজেক্টগুলোকে? সায়েন্সের 11-এ উঠে বুঝতে পারছি যে 10-এর আর 11-এ একদম সায়েন্সের হিউজ ডিফারেন্স। তো যদি 10-এ করতে হয়, তো এমনি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার রাখলেই চলবে, অত মানে কঠিন অঙ্ক সেরকম আসে না। তো কনসেপ্টটা যেন ক্লিয়ার রাখে, জিনিসটা যেন তারা বোঝে, মুখস্থ যেন না করে, তাহলেই হবে। এবং যতটুকু দরকার ততটুকুই যেন লেখে, অতিরিক্ত যেন না লিখে। সায়েন্সের ক্ষেত্রে যে যত নাম্বারের কোশ্চেন থাকে আর কি, মানে নাম্বারের থেকে বেশি এটা যেন গুরুত্ব দেয় যে কি উত্তর চেয়েছে আমার, মানে কি কোশ্চেনে কি বলতে চেয়েছে, একদম তার ভিত্তিতে যেন সে উত্তরটা লেখে। যে নম্বর বেশি আছে মানে যে বাড়তি কথা লিখতে হবে তার কোনো মানে নেই, যতটুকু দরকার ততটুকুই তারা যেন লেখে। তো তুমি তোমার এই যে প্রসেসটা, যেখানে তুমি নিজেকে প্রিপেয়ার করছিলে, কোনো সময় কি তুমি ফোনে, মোবাইলে, মানে ইউটিউবে স্পেসিফিক্যালি, বা কোনো অনলাইন সাইটে, সেখান থেকে কিছু পড়াশোনা কখনো করেছো? অনেকবার করেছি। ওকে। আর এখনো করি আমি, মানে অনলাইন থেকে বিভিন্ন অর্গানাইজেশনে যেগুলো থাকে, হ্যাঁ করি আমি। তো আরেকটা বড় জিনিস যেটা হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের জন্য, সবার মধ্যে কনসেন্ট্রেশনের একটা বিরাট অভাব হয়। অবশ্যই। কেউ আজকাল বোর হলেই গিয়ে ফোনটা তুলে নিচ্ছে, সেটা নিজের ফোন হোক বা আমার ফোন হোক, যার কাছে যেমন অ্যাক্সেস। তো কনসেন্ট্রেট করতে যদি কেউ চায়, বা নিজের কনসেন্ট্রেশনটা ঠিক করে রাখতে চায়, সেটার জন্য তুমি কি করতে, বা তারা কি করতে পারে যারা ধরো দেখছে? আরেকটা জিনিস বলি, যে বোরিং যে ব্যাপারটা, আমি কিছুদিন আগে একটা লেখা দেখলাম যে বোরিং হওয়া কিন্তু ভালো। আজকালকার দিনে বোরিং হলেই ফোন ঘেটে নিচ্ছে, কিন্তু সেটা কিন্তু উচিত নয়। বোরিং থেকে অনেকে বোরিং অবস্থায় থাকতে থাকতে অনেক কিছু আবিষ্কার করে ফেলেছিলেন, অনেক বিজ্ঞানী। তো বোরিং হলে বিরক্ত হওয়ার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য, অ্যান্ড অল দ্য বেস্ট তোমার ফিউচার এন্ডেভারের জন্য।